আমরা চলে এলাম চিল্কিগড় রাজবাড়ির তোরণ গেটের সামনে। আর এই হচ্ছে তোরণ গেট। এই গেট পার হয়ে আমরা রাজবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এই পর্বে আমরা অলরেডি চিল্কিগড়ের রাজবাড়ি দেখার পর ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। আর ঝাড়গ্রামে যেতে রাস্তার পরিবেশটা দেখুন জাস্ট, দুই দিকে সবুজ জঙ্গল আর মাঝখান দিয়ে আঁকা মাঁকা রাস্তা। আর আমরা এই জঙ্গল মহলের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছি। আর ওই দূরে যে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, এটা সম্ভবত কাঁকড়াঝোড় পাহাড়ের রেঞ্জ হবে। এই জায়গাটা দেখুন জাস্ট, অসম্ভব সুন্দর, চোখ জুড়ানো এক মায়াবী পরিবেশ। এখানে জঙ্গলের মধ্যে সম্ভবত হাট বসেছে। তো চলুন আপনাদেরকেও একটু হাটটা ঘুরে দেখাই। আমরা যাবো সেই পাহাড়ের উঁচুতে, একদম মন্দির, টপে মন্দিরটা দেখা যাচ্ছে দেখুন। ট্রেক করে পাহাড়ের উপরে উঠবো। আর পাহাড়টা বেশ খাড়াই, অনেকটা খাড়াই হয়ে উপরের দিকে উঠতে হচ্ছে, যার কারণে আর আমাদের যেহেতু হাতে টাইম কম, তো তাড়াহুড়ো করতে গিয়ে আমরা বেশ হাঁপিয়েও যাচ্ছি। দিনের বেলাতে জঙ্গল যতটাই ভালো লাগছিল, রাতের বেলাতে দেখুন সম্পূর্ণ তার বিপরীত। এই গা ছমছমে ভুতুড়ে পরিবেশের মধ্যে দিয়ে আমরা হোটেলের দিকে এগিয়ে চলেছি। আর এই ভয়ঙ্কর সুন্দর রাস্তার অভিজ্ঞতা কোনো দিন ভোলার নয়। তো আমরা কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে কিছু দূর আসার পরে রাস্তার যা সৌন্দর্যটা দেখুন। আর এটাও ডুলুং নদী, এই ডুলুং নদী এই দিকে বয়ে গেছে। আর আমরা এসেছি এই সাইড থেকে এসেছি। এখানে কিছুটা দূরেই ছিল কনক দুর্গা মন্দির। আর এই ডুলুং নদীর উপর দিয়ে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন চিল্কিগড় রাজবাড়ি দেখতে, যেখানে সামন্ত রাজাদের রাজবাড়ি ছিল সেই সময়কালে। তো সেই রাজবাড়ি দেখার জন্য আমরা এগিয়ে চলেছি। আর ওই ডুলুং নদীতে স্থানীয় লোকেরা দুপুরে গরমের সময় শান্তি স্নান করছে। আর কনক দুর্গা মন্দির থেকে কিছুটা রাস্তা আসার পর আমরা চলে এলাম চিল্কিগড় রাজবাড়ির তোরণ গেটের সামনে। এখান থেকে রাজবাড়ি দেখা যাচ্ছে, একদম মেন রাস্তার উপরে রাজবাড়ি। আর এই হচ্ছে তোরণ গেট। এই গেট পার হয়ে আমরা রাজবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে আসলাম চিল্কিগড়ের রাজবাড়িতে। আর এই গেট দিয়ে ঢুকতেই দেখতে পাবেন অনেকটা জায়গা উন্মুক্ত হয়ে পড়ে আছে। তো 17 শতকের শেষের দিকে সামন্তরাজ গোপীনাথ সিংহ তিনি তার রাজত্বকালে চিল্কিগড়ের এই রাজবাড়ি এবং কনক দুর্গা মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন। আর এই সব ঐতিহাসিক স্থানে আসতে সত্যিই খুব ভালো লাগে, কারণ জাস্ট একবার চিন্তা করে দেখুন, এখানে একটা সময় রাজাদের রাজত্ব ছিল, কিন্তু কালোর নিয়মে আজ সব বিলীন হয়ে গেছে। এখন পড়ে আছে শুধুমাত্র এই রাজবাড়ি এবং রাজবাড়ির প্রাঙ্গণের ইতিহাস। সেগুলিও অবশ্য কালের নিয়মে অনেকটা ধ্বংসপ্রাপ্ত, আর কিছুটা রক্ষণাবেক্ষণের অবহেলায় অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ভেবেছিলাম এই রাজবাড়িতে রাত্রি যাপনের জন্য টুরিস্টদের থাকার ব্যবস্থাও ছিল, কিন্তু বর্তমানে দেখছি এখন বন্ধ আছে। আর এখানে সব গেটগুলোই দেখছি বন্ধ রয়েছে আপাতত। পড়ে গেছে। আর এখানে দেখুন সেই সময়কার রাজবাড়ির কিছু গাড়ি টাড়ি হয়তো রয়েছে। আর এটা বাড়িটা, মেন রাজবাড়িটা এই রয়েছে। আর এই সাইডে সম্ভবত কী ছিল ঠিক জানি না। দেখুন এগুলো প্রায় ধ্বংস শেষ হয়ে গেছে, অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আর এই পুরোটাই এই মাঠ, রাজবাড়ির মাঠ প্রাঙ্গণ। রাজবাড়ির এটা সম্ভবত বৈঠকখানা ছিল। আর বৈঠকখানাটা দেখুন। আর এই রাজবাড়ির মধ্যে একটা জায়গা, এটা সম্ভবত কি আছে জানি না, ভিতরে ঢুকে দেখে আসি একটু। দেখুন এরকম পুরো সারিবদ্ধভাবে দুই দিকে ঘর। আর উপরের ছাদটা দেখুন, ঢেউ খেলানো ডিজাইন করা। চিল্কিগড়ের এই রাজবাড়ির মধ্যে অনেকগুলি মন্দির রয়েছে, যার মধ্যে কিছু মন্দির ধ্বংসপ্রাপ্ত আর কিছু মন্দির ভালো রয়েছে। যেমন এইটা শিব মন্দির, এই শিব মন্দিরটি ভালো অবস্থায় আছে। বাকি আমাদের ডান দিকে যে মন্দির দেখা যাচ্ছে অনেকটাই ধ্বংসপ্রাপ্ত।
আর এখানে একটা রাধা গোবিন্দের মন্দির আছে, যেটাতে এখন পূজা চলছে। তো আমরা যাব, একটু পূজাতে অংশগ্রহণ করব। আর এই রকম ঐতিহাসিক রাজবাড়িতে কিছুটা সময় কাটাতে পেরে সত্যিই নিজেদের খুব ভালো লাগছে। আর এই রাধা গোবিন্দের মন্দিরে পূজা চলছে, আর আমরা এখানে বসে কিছুক্ষণ পূজা উপভোগ করে তারপর বেরিয়ে পড়ব বেলপাহাড়ির উদ্দেশ্যে। সামন্ত রাজাদের রাজবাড়িকে আপাতত বিদায় জানিয়ে আমরা যাব এখন বেলপাহাড়ির উদ্দেশ্যে। চিল্কিগড়ের রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই মেন গেট পার হয়ে মেন রোডে উঠব। নমস্কার বন্ধুরা, ড্রিম জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ঝাড়গ্রাম বেলপাহাড়ি সিরিজের সেকেন্ড ভিডিও। এর আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে কলকাতা থেকে বাইক নিয়ে ঝাড়গ্রাম এসেছিলাম এবং সঙ্গে কনকদুর্গা মন্দির ও ডুলুং নদী ঘুরে দেখেছিলাম। এই পর্বে আমরা অলরেডি চিল্কিগড়ের রাজবাড়ি দেখার পর ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। আর ঝাড়গ্রামে যেতে রাস্তার পরিবেশটা দেখুন জাস্ট, দুই দিকে সবুজ জঙ্গল আর মাঝখান দিয়ে আঁকা মাঁকা রাস্তা, এক অসাধারণ পরিবেশের মধ্যে দিয়ে। সত্যি বলতে এতক্ষণ যা কষ্ট হচ্ছিল, এখন বাজে প্রায় দুপুর 1:30, কিন্তু সব কষ্ট এই রাস্তাতে এসে মিটে গেল। কারণ রাস্তাটা দেখুন জাস্ট, এত সুন্দর রাস্তা, জানি না ফটোতে বা ভিডিওতে কতটা ভালো লাগছে। অসাধারণ সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমরা চলেছি বেলপাহাড়ির দিকে। আর কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব ছিল প্রায় 200 কিলোমিটার। আর এই ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির দূরত্ব গুগলে দেখাচ্ছে প্রায় 40 থেকে 50 কিলোমিটারের কাছাকাছি। কিন্তু রাস্তাটা যদি এতটা সুন্দর হয় তাহলে যতই দূরত্ব হোক না কেন কিছুই মনে হয় না। আর আমরা এই জঙ্গলমহলের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছি। জঙ্গলমহল নামটা আজ থেকে কিছু বছর আগে শুনলেই মানুষ ভয় পেত, কারণটা কম বেশি সবাই জানে। কিন্তু আজ দিন পাল্টেছে, পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়েছে। অ্যাকচুয়ালি জায়গা সবাইকেই ছাড়তে হয়, তো আমাদেরও ছাড়তে হবে, যারা দেখছেন তাদেরও ছাড়তে হবে। তো ছাড়ার আগে যতটুকু ঘুরে দেখা যায় আর যতটুকু উপভোগ করে যাওয়া যায়। তো এতক্ষণ আমরা জঙ্গলের ভিতর দিয়ে আসছিলাম, আর এখন দেখছি জঙ্গল শেষ হয়ে গেছে, কিন্তু ফাঁকা মাঠ ধুধু করছে। দুই দিকে শুধু ফাঁকা মাঠ, যেন মরুভূমির মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে গেলে যেমন লাগে ঠিক তেমনই একটা ফিলিংস লাগছে। আর দুই দিকে দূর দূর পর্যন্ত ফাঁকা মাঠ ধুধু করছে। এখানে জনবসতিও বেশ কম, অনেকটা দূর দূর যাওয়ার পর কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে। আর এখন টাইম দুপুর 2:05, খুব খিদে লেগে গেছে। রাস্তায় কোথাও তেমন একটা হোটেল পাইনি, তবে বেলপাহাড়িতে গিয়ে আশা করছি হোটেল পেয়ে যাব। তো দেখতে দেখতে আমরা বেলপাহাড়ি মার্কেটে চলে এসেছি। এখন খুঁজতে হবে একটা হোটেল, তারপরে খাওয়া দাওয়ার পরে ডিসিশন নেব কোথায় যাব। আর আমরা বেলপাহাড়ির একটি হোটেলে দুপুরের খাবার জন্য এসেছি। আর এখানে বেশ খুব সুন্দরভাবে শাল পাতাতে সাজিয়ে খাবার পরিবেশন করলো। টেস্ট কীরকম খাবার? মোটামুটি। এখন বাজে দুপুর 2:30, আমরা খেতে বসে গিয়েছি। আর আমরা ফিশ থালি অর্ডার করেছিলাম, আর এই শাল পাতার পাত্রে করে আমাদের খেতে দিয়েছে। তো সঙ্গে আছে শাক ভাজা, আলু ভাজা, ডাল, একটা সবজির তরকারি আর মাছ। তো চলুন খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়ব। আপাতত খেয়ে নিই। তো আমরা হোটেলে খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম বেলপাহাড়ির কিছু জনপ্রিয় স্পট ঘুরে দেখতে। তো আমরা প্রথমে ডিসিশন নিয়েছিলাম যে বেলপাহাড়িতে হোটেল নিয়ে তারপর স্পটগুলি ঘুরে দেখব, কিন্তু তারপর আমরা ঠিক করলাম যে স্পটগুলো ঘুরি দেখতে দেখতে যেখানে ভালো লাগবে সেখানেই থেকে যাব। তো আপাতত আমরা চলেছি গাড্রাসিনি পাহাড়ের দিকে। বেলপাহাড়ি থেকে গাড্রাসিনি পাহাড়ের দূরত্ব হচ্ছে প্রায় 10 কিলোমিটার। আর এই বেলপাহাড়ি যেতে রাস্তার পরিবেশটা দেখুন জাস্ট, মন ভালো করা একটা রাস্তা। আর এখানে জনবসতি বেশ কম, আর রাস্তাটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি আমরা।
আর কিছুটা আসার পর এই কিছুটা জনবসতি পড়লো, কিন্তু বেশিরভাগ রাস্তায় ফাঁকা আর পুরো দুই দিকে জঙ্গল। তার মাঝখান দিয়ে আমরা চলেছি গার্ডাসিনি পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে। আর মাঝে মাঝে কিছু বাড়ি পড়ছে যেগুলো মাটির বাড়ি আর বেশিরভাগ টিনের ছাউনি দিয়ে তৈরি। বেশ সুন্দর পরিবেশের মধ্যে, দেখতে দারুণ লাগছে। আর ওই দূরে যে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, এটা সম্ভবত কাঁকড়াঝোড় পাহাড়ের রেঞ্জ হবে। তো আমরা ওদিকে আজকে যাচ্ছি না, আমরা যাচ্ছি গার্ডাসিনি পাহাড়ের দিকে। বলছি গাদ্রাসিনিটা কোন দিকে? সোজা? এখন কতটা? এই জায়গাটা দেখুন, জাস্ট অসম্ভব সুন্দর, চোখ জুড়ানো এক মায়াবী পরিবেশ। আর এখন বিকাল 4টে বাজে। তো আমরা এই মায়াবী পরিবেশের মধ্যে এসে এখানে না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। আর এখানে জঙ্গলের মধ্যে সম্ভবত হাট বসেছে। তো চলুন আপনাদেরকেও একটু হাটটা ঘুরে দেখাই। আর গাদ্রাসিনি পাহাড়ে যাওয়ার আগে রাস্তার পাশে একটা জায়গায় জঙ্গলের মধ্যে হাট বসেছে। তো আমরা সেই হাট দেখে কিছু ট্যুর দাঁড়ালাম। আর এই রাস্তা দিয়ে আমরা এসে আমরা এই গাদ্রাসিনি পাহাড়ের দিকে যাচ্ছিলাম। জঙ্গলের মধ্যে নিরিবিলি জায়গাতে হাট, যেখানে বনের নানান জায়গা থেকে, এলাকা থেকে লোকজন এসছে। আর এই দেখুন জঙ্গলের ভিতরে যে হাট বসেছে, সেই হাটের দিকে যাচ্ছি। আর শহরের বড় বড় মার্কেট বা শপিং মল তো অনেক দেখেছেন, কিন্তু এইরকম একটি প্রত্যন্ত এলাকাতে জঙ্গলের মধ্যে হাট, এটা সত্যি একটি উগরি পাওনা। তো আজ সম্ভবত রবিবার হওয়ার কারণে এই হাটটি বসেছে। সম্ভবত রবিবার করে এই হাটটি বসে। আর এই হাটে অন্যান্য সবজি, মাছ, মুরগি, তার সাথে গেঁড়ি বা গুগলি, এগুলিও বিক্রি হচ্ছে। আর এই রকম একটি অনবদ্য সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হতে পেরে সত্যিই ভালো লাগছে। তো আমরা এই জঙ্গলের হাটে কিছুটা সময় উপভোগ করে আবার গাদ্রাসিনি পাহাড়ের দিকে এগিয়ে যাব। একবার দেখুন, এইদিকে ভুল করে আমরা একটু আগে চলে যাচ্ছিলাম, আবার ফের ব্যাক করে নিলাম। আর পাহাড়ে যাওয়ার রাস্তাটা দেখুন, পুরো জঙ্গলের ভিতরে লাল মাটির রাস্তা, প্রপার জঙ্গলের রাস্তা যেমন হয়। আর আমরা মেন রোড ছেড়ে জঙ্গলের মেঠো পথে কিছুটা দূর আসার পর চারিদিকে সৌন্দর্যটা দেখুন, জাস্ট আরও দ্বিগুণ হয়ে গেল চারপাশে সৌন্দর্য। আর এখান থেকে নিচটা দেখুন কেমন দেখাচ্ছে। আমরা ওই দিক থেকে এসে এখন জঙ্গলের ভিতরের দিকে যাচ্ছি। আর এখানে পলাশ ফুল দেখুন লাল হয়ে আছে জঙ্গলে। আসলে এখানে স্থানীয় এলাকার লোকেরা আগুন লাগিয়ে দিয়েছিল, যার কারণে পাতাগুলো দেখুন আর অনেক গাছ দেখুন যেমন ঘুরে যাওয়ার পরে যেমন লাগে। আর আমরা যাবো সেই পাহাড়ের উঁচুতে, একদম মন্দির, টপে মন্দিরটা দেখা যাচ্ছে দেখুন। আর আমরা চলেছি এখন গাদ্রাসিনি পাহাড়ে যাচ্ছি। আর একদম রাস্তাটা দেখুন পুরো ঢাল হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, আবার ফের উপরের দিকে উঠতে হবে। আর জঙ্গলের রাস্তা যেমন হয়, এই দেখুন গাছপালাগুলো অর্ধেক ঝলসে গেছে পুরে। এদিকে পিকনিক স্পট দেখাচ্ছে, এদিকে হচ্ছে পিকনিক স্পট। আর পাহাড় ওঠার রাস্তা এইটা, জনমানুষবিহীন একদম ফাঁকা রাস্তা। তার মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা ধরে আমরা দুই বন্ধু এগিয়ে চলেছি। সত্যি বলতে একটু ভয়ও লাগছে, কারণ এখানে একটাও মানুষজন নেই দেখছি। আর এখন বিকেল 4:20,
তো এখানে দেখছি একটাও মানুষ নেই, তো যতটা পারি তাড়াতাড়ি দেখে ফিরে যাওয়ার চেষ্টা করব। আর এই জঙ্গলের মধ্যে একটি আশ্রমের দেখা পেলাম, তো এখানে এখন আমরা যাব না। আর এই আমরা এসে গেছি গাদাসিনী পাহাড়ে ওঠার জন্যে। আর এখানে গাড়ি রাখতে হবে, এইটা হচ্ছে পার্কিং এরিয়া। হ্যাঁ, তো ফাইনালি আমরা চলে এলাম গাদাসিনী পাহাড়ের নিচে। এইবার ট্রেক করে পাহাড়ের উপরে উঠব। তো এখন কোনো ট্যুরিস্ট নেই, কোনো মানুষ নেই, শুধু একটা সিভিক দাদা এখানে ডিউটি করছিল। উনি বারণ করলো যে 4:30-র পরে এখানে ট্যুরিস্ট অ্যালাউ করে না, কিন্তু তা ওনাকে রিকোয়েস্ট করে আমরা জোরপূর্বক উপরে যাচ্ছি। আর এই দেখুন জঙ্গলের রাস্তা যেমন হয়, আর এই পাহাড়ে ওঠার রাস্তাটা দেখুন, একদম খাঁড়াই পাহাড়, চারিদিকে জঙ্গল। আর এখন যেহেতু মানুষজন নেই আর বিকাল 4:30, তো একদম নিস্তব্ধ, চারিদিকে নিস্তব্ধ পরিবেশের মধ্যে দিয়ে আমরা উঠছি। বেশ ভয়ও করছে একটু। আর পাহাড়টা বেশ খাঁড়াই, অনেকটা খাঁড়াই হয়ে উপরের দিকে উঠতে হচ্ছে, যার কারণে আর আমাদের যেহেতু হাতে টাইম কম, তো তাড়াহুড়ো করতে গিয়ে আমরা বেশ হাঁপিয়েও যাচ্ছি। এখানে একটা লোক নেই, একটা মানুষজন তো দূরের কথা, একটা পশু পাখি পর্যন্ত নেই। আর আমরা সেই নিচে থেকে এসেছি দেখুন, আর এই ঘন জঙ্গল, এদিকে সূর্য দেখুন গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। আর কিছুক্ষণ পরে সূর্য ডুববে। মনের জোরের উপরে ভর করে উপরে উঠে আসলাম, তবে তাড়াতাড়ি নামতেও হবে, কারণ উনি বারবার বারণ করে দিয়েছে বিকালের পরে এখানে কেউ আসে না। তবু আমরা ওনাকে রিকোয়েস্ট করে জোরপূর্বক চলে এসেছি। আর ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি গাদাসিনী হিল টপে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা মন্দির আছে, শ্রী শ্রী বাসুদেব ভগবান মন্দির। চারিদিকের পরিবেশটা দেখুন, আর এদিকে ময়ূর ডাকছে শুনতে পাচ্ছি। দেখি একটু আপনাদের শোনানোর চেষ্টা করব। আর এই পাহাড়ের উপর থেকে চারপাশের সৌন্দর্যটা সত্যিই বলে বোঝানোর নয়, অসাধারণ সুন্দর একটি পরিবেশ। আর আমাদের হাতে যেহেতু টাইম কম, তো আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারছি না, তবে এই মন্দিরের পাদদেশে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম আর এই সৌন্দর্য উপভোগ করলাম। আর এই পাহাড়ে এখনও ওঠা যায়, এদিকে এখনও আরও যেতে হবে। ওইদিকে গেলে গুহা আছে, আদিম মানুষের কিছু গুহার নিদর্শন এই গাদাসিনী পাহাড়ে পাওয়া গেছে। তো সেখানে হেঁটে হেঁটে আরও অনেকটা দূর যেতে হবে, সেই কারণে। আর যেহেতু সন্ধে হয়ে যাবে, সেই কারণে আমরা যাচ্ছি না, ওই গুহার যাওয়াটা স্কিপ করছি। আর এখানে বেশ একদম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে একটা ভয়ানক অভিজ্ঞতা আছে। মন্দিরের ঠিক পেছনেই একদম খাদ, নিচে পুরো খাদ। আর ওই সাইডটাতে যত সম্ভব ঘাটশিলা হবে, ওই দিকটাতে ঘাটশিলা। এখন আলো অনেক, সূর্য প্রায় ডুবতে যায়, আলো কম হওয়ার কারণে কিছু দেখা যাচ্ছে না। আর আমরা পাহাড় থেকে নেমে ফেরার পথে প্রকৃতির এক অসম্ভব সুন্দর পরিবেশে কিছুটা সময় ফটো সেলফি তুলে আর কিছুটা সময় গো গ্রাসে এই বিশুদ্ধ পরিবেশকে উপভোগ করে ফিরব হোটেলের উদ্দেশ্যে, কারণ আমরা এখনও হোটেল দেখা হয়নি। সত্যি বলতে প্রকৃতির এই নির্ভেজাল পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেহেতু সন্ধে হতে যায়, তো আমাদের ফিরতে হবে হোটেল খোঁজার উদ্দেশ্যে। আর শেষমেশ আমরা হোটেলও পেয়ে গেলাম। গাদাসিনী পাহাড় থেকে কিছুটা দূরে জঙ্গলেরই মধ্যে আগুইবিল বলে একটি জায়গাতে আমরা হোটেল নিলাম। আর এখন আমরা চলেছি বেলপাহাড়ির দিকে, যেখানে রাতের খাবার নেব বলে যাচ্ছি। সঙ্গে অ্যাকচুয়ালি শুধু রাতের খাবার না, এই বেলপাহাড়ি থেকে যে আগুইবিল গাদাসিনী সংলগ্ন এলাকার যে প্রাকৃতিক সৌন্দর্য দিনের বেলা দেখেছি, রাতের বেলা তা কেমন লাগে সেইটা দেখার উদ্দেশ্যে আমরা একটা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে রাতে দুজনে বেরিয়ে পড়েছি। দিনের বেলাতে জঙ্গল যতটাই ভালো লাগছিল, রাতের বেলাতে দেখুন সম্পূর্ণ তার বিপরীত।
এই গা ছমছমে ভুতুড়ে পরিবেশের মধ্যে দিয়ে আমরা হোটেলের দিকে এগিয়ে চলেছি। আর এই ভয়ঙ্কর সুন্দর রাস্তার অভিজ্ঞতা কোনো দিন ভোলার নয়। মানে এ অভিজ্ঞতা বলে বোঝানোর নয়। যারা এই রাস্তাতে একবার রাতে গাড়ি চালাবেন তারাই বুঝতে পারবেন এই অভিজ্ঞতা। আর সত্যি বলতে এই রকম অ্যাডভেঞ্চারের নেশায় আমরা ছুটে যেতে রাজি প্রকৃতির এই রহস্যময় দুনিয়ার নানান প্রান্তে। তাই এই রকম অ্যাডভেঞ্চারের ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আর ঘড়ি বলছে রাত এখন প্রায় 8টা বাজে, আর আমরা খাবার নিয়ে ফিরছি এখন হোটেলে। আর এই ছিল আমাদের রাতের খাবার, বেলপাহাড়ির বিখ্যাত দিশি চিকেন কষা আর রুটি। খাবারের টেস্টও খুবই ভালো। আর আমরা এই রাতের জঙ্গলের অনবদ্য অভিজ্ঞতার সঙ্গে নিয়ে ফিরছি হোটেলের দিকে। আর আমরা প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছি। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে আমাদেরকে উৎসাহিত করুন, এবং যদি কেউ এখানে আসতে চায় তাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে বেলপাহাড়ির আরও কিছু সাইট সিন আমরা ঘুরে দেখব এবং আপনাদের সামনে তুলে ধরবো।